স্বাস্থ্য আর পুষ্টি নিয়ে আজকাল এত কথা, এত তথ্য যে কোনটা যে ঠিক কোনটা ভুল বোঝাটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজকের এই আলোচনায় আমরা বরং কিছু বিশেষজ্ঞের মতামত থেকে সবচেয়ে দরকারি একদম জরুরি বিষয়গুলো তুলে আনার চেষ্টা করব। লক্ষ্যটা খুব সহজ, স্বাস্থ্যকর জীবনের জন্য কিছু কার্যকরী পথ খুঁজে বের করা, যা এই তথ্যের ভিড়ে হারিয়ে না যায়। একদম ঠিক বলেছেন। আসলে মূল ব্যাপারটা হলো এই যে জটিল বিষয়গুলো আছে সেগুলোকে একটু সহজ করে বোঝা, আর কিছু যে ধারণা চালু আছে সেগুলোর পেছনের বিজ্ঞানটা একটু জেনে নেওয়া। তাহলে কি হয়, নিজের শরীরের ভাষাটা বোঝা সহজ হয় আর দীর্ঘমেয়াদী সুস্থতার পথে এগোনো যায়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, বাইরে থেকে দেখতে দিব্যি সুস্থ লাগছে, কিন্তু ভেতরে ভেতরে হয়তো সমস্যা তৈরি হচ্ছে। এরকম ক্ষেত্রে নিজের স্বাস্থ্য ট্র্যাক করার কোনো সহজ উপায় আছে কি? নিয়মিতভাবে। অবশ্যই আছে, আর এটা খুব জরুরিও। দেখুন, শরীরের ভেতরের খবর জানার জন্য পাঁচটা মৌলিক বায়োমার্কারের দিকে খেয়াল রাখাটা খুব ভালো। ফাস্টিং গ্লুকোজ, ট্রাইগ্লিসারাইডস, এইচডিএল কোলেস্ট্রল, কোমরের মাপ আর রক্তচাপ। ও, এই ৫টা? হ্যাঁ, ভাবুন, এগুলো যেন আপনার শরীরের ড্যাশবোর্ডের মতো মূল কয়েকটা ইন্ডিকেটর। সাধারণত বার্ষিক হেলথ চেকআপে এগুলোর অন্তর্ভুক্ত থাকে। এই মার্কারগুলো আমাদের মেটাবলিক স্বাস্থ্য, শরীর কিভাবে শক্তি তৈরি করছে, ব্যবহার করছে, সেটার একটা ছবি দেয়। আচ্ছা। যেমন ধরুন ফাস্টিং গ্লুকোজ, এটা যদি বেড়ে যায় তার হতে পারে যে কোষগুলো ঠিকমতো গ্লুকোজটাকে কাজে লাগাতে পারছে না। তার অসুস্থ হওয়ার আগেই এগুলো দেখে একটা আন্দাজ পাওয়া সম্ভব, ব্যবস্থা নেওয়া সম্ভব। অবশ্যই অবশ্যই, এই সংখ্যাগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু জীবনযাত্রায় ছোটখাটো কিছু পরিবর্তন এনেও বড় স্বাস্থ্য ঝুঁকি এড়ানো যায়। কিন্তু অনেকেই তো এগুলো নিয়ে ভাবেন না। আমি সেদিন দেখছিলাম একটা পরিসংখ্যানে যে প্রায় ৯৩% প্রাপ্তবয়স্ক আমেরিকানদের নাকি এর মধ্যে অন্তত একটা মার্কার ঠিক নেই। এটা তো বেশ চিন্তার বিষয়। হুম, চিন্তার তো বটেই। এর পেছনে অনেক কারণ আছে, জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, অনেক কিছুই। কিন্তু ভালো দিকটা হলো একটু সচেতন হলেই, এই সংখ্যাগুলো জানলে, ডায়েট বা লাইফস্টাইলে ছোট ছোট পরিবর্তন এনেও কিন্তু অনেকটা সুস্থ থাকা যায়। খাদ্যাভ্যাসের কথাই আসি। প্রায় শুনি যে কিছু স্বাস্থ্যকর খাবার খেয়েও নাকি ক্লান্তি আসে বা ওজন বাড়ে। এটা কেমন বিভ্রান্তিকর লাগে। ঠিক, এটা হয়। কারণ অনেক স্বাস্থ্যকর বলে চালানো খাবারে, বিশেষ করে সকালের নাশতায়, যেমন ধরুন ফলের রস বা তথাকথিত হেলদি সিরিয়াল, গ্রানোলা, এগুলোতে প্রচুর চিনি লুকিয়ে থাকে। ওহ, তাই নাকি? হ্যাঁ, আর সেটা রক্তে গ্লুকোজের মাত্রা হুট করে বাড়িয়ে দেয়, যাকে বলে গ্লুকোজ স্পাইক। এর পরপরই কিন্তু এনার্জি লেভেল কমে যায়, ক্লান্তি লাগে, আর আবার মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে। ওই যে দুপুরে খাওয়ার পর ঝিমুনি আসে, তার পেছনেও কিন্তু এই কারণটা থাকতে পারে। তাহলে উপায় কি? এই চক্রটা ভাঙব কিভাবে? সকালে নাস্তা দিয়েই যদি শুরু করি। একটা খুব ভালো উপায় হলো সকালের নাস্তায় মিষ্টি বা শর্করা জাতীয় জিনিস বাদ দিয়ে প্রোটিন সমৃদ্ধ কিছু খাওয়া, যেমন ডিম বা টোফু বা ধরুন গ্রিক ইয়োগার্ট। এটা গ্লুকোজের মাত্রাটাকে অনেক স্থিতিশীল রাখে। আচ্ছা। আরেকটা দারুণ কৌশল আছে, সেটা হলো মূল খাবারটা শুরু করার আগে কিছু সবজি খেয়ে নেওয়া। সবজি খাবারের শুরুতে? হ্যাঁ, গবেষণা বলছে খাবারের শুরুতে ফাইবারযুক্ত সবজি খেলে সেটা পেটে গিয়ে একটা জালের মতো তৈরি করে। তাতে হয় কি, পরের খাবারের যে শর্করা সেটা ধীরে ধীরে রক্তে মেশে, ফলে গ্লুকোজ স্পাইকটা প্রায় ৭৫% পর্যন্ত কমে যেতে পারে। বাহ! এটা তো খুব ইন্টারেস্টিং। আচ্ছা, প্রোটিনের গুরুত্ব তো আমরা সবাই জানি, কিন্তু ঠিক কতটা প্রোটিন প্রয়োজন? সাধারণভাবে একটা হিসেব আছে, শরীরের প্রতি পাউন্ড আদর্শ ওজনের জন্য প্রায় 0.8 থেকে ১ গ্রাম প্রোটিন দরকার। তবে এটাও মাথায় রাখতে হবে যে সব প্রোটিন কিন্তু একরকম নয়। প্রাণীজ প্রোটিন মাংস, মাছ, ডিম, দুধ, এগুলো শরীর সহজে গ্রহণ করতে পারে। হুম। আর এতে প্রয়োজনীয় সব অ্যামিনো অ্যাসিডও থাকে। উদ্ভিজ্জ উৎস থেকেও প্রোটিন পাওয়া যায় অবশ্যই, যেমন মটরশুঁটি বা হ্যাম্প প্রোটিন, কিন্তু সেক্ষেত্রে হয়তো একটু বেশি পরিমাণে খেতে হয়, আর তার সাথে কার্বোহাইড্রেটও বেশি চলে আসতে পারে। আর আজকাল যে দুধের এত বিকল্প বেরিয়েছে, ওট মিল্ক, আমন্ড মিল্ক, এগুলো নিয়ে খুব আলোচনা হয়। এগুলো কেমন? দেখুন, অনেকেরই গরুর দুধ হজমে সমস্যা হয়, বিশেষ করে যদি A1 প্রোটিন থাকে। সেটা একটা কারণ, কিন্তু এই বিকল্পগুলোরও কিছু ব্যাপার আছে। যেমন আমন্ড মিল্ক, এতে অক্সালেট আর ফাইটিক অ্যাসিড থাকে।
এগুলো কিন্তু খনিজ শোষণে বাধা দেয়। ও আর ওট মিল্ক, এটা শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু এটা রক্তে শর্করার মাত্রা প্রায় কোকা-কোলার মতোই বাড়াতে পারে। বলেন কি? হ্যাঁ, নারকেল দুধ তুলনায় ভালো, কিন্তু তাতে আবার প্রোটিন বা ফ্যাট প্রায় নেই বললেই চলে। আসলে মূল সমস্যাটা হলো এই বিকল্পগুলোতে গরুর দুধের মতো পর্যাপ্ত প্রোটিন বা স্বাস্থ্যকর ফ্যাট প্রায়শই থাকে না। তার মানে দাঁড়ালো খাবার থেকেই পুষ্টি নেওয়াটা সবচেয়ে ভালো। কিন্তু সাপ্লিমেন্ট, বাজারে তো এত রকমের সাপ্লিমেন্ট, এগুলো কি আসলেই দরকার? বিশেষ করে যখন প্রতিদিন ৮০০ গ্রাম সবজি খাওয়া তো সবার পক্ষে সম্ভব হয় না। একদম ঠিক পয়েন্ট। প্রতিদিন অত সবজি খাওয়াটা সত্যিই কঠিন। খাবারই হলো সেরা উৎস, কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু ক্ষেত্রে সাপ্লিমেন্ট কাজে আসতে পারে। যেমন ধরুন ভিটামিন D3 আর K2, হাড় আর হার্টের জন্য খুব দরকারি। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ব্রেন হেলথ বা ইনফ্লামেশন কমানোর জন্য। আর ম্যাগনেসিয়াম, এগুলো খাবার থেকে যথেষ্ট পরিমাণে পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। আচ্ছা, তবে হ্যাঁ, সাপ্লিমেন্ট বা কোনো প্যাকেটজাত খাবার কেনার আগে লেবেলটা ভালো করে দেখে নেওয়াটা খুব জরুরি। উপাদান তালিকা যত ছোট আর চেনা পরিচিত হবে তত ভালো। মানে ফিলার্স বা অচেনা জিনিস যত কম থাকে আর কি। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? শ্রোতাদের জন্য মূল বার্তাটা কি? মূল বার্তাটা হলো কোনো একটা কঠিন ডায়েট অন্ধের মতো মেনে চলার চেয়ে নিজের শরীরটাকে বোঝাটা অনেক বেশি জরুরি। ওর প্রয়োজনগুলো জানা আর সেই অনুযায়ী কিছু সাধারণ কিন্তু বিজ্ঞানসম্মত পরিবর্তন আনা। যেমন সকালের নাস্তার ধরনটা একটু বদলানো, খাবারটা সবজি দিয়ে শুরু করা, কতটা প্রোটিন লাগছে সে বিষয়ে সচেতন থাকা, আর সাপ্লিমেন্টের ব্যাপারে একটু জেনে বুঝে সিদ্ধান্ত নেয়া। ঠিক, ছোট ছোট পরিবর্তন নিয়েই শুরু করা। হ্যাঁ, এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু লম্বা সময়ের জন্য সুস্থ থাকতে সাহায্য করে। চমৎকার আলোচনা হলো। আজকের মতো এখানেই শেষ করা যাক। তবে যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। নিশ্চয়ই, ভাবার মতো একটা বিষয়। ভাবুন তো, ভিটামিন ডি এর মতো একটা সাধারণ উপাদানের কথাই ধরুন। এর যদি দীর্ঘমেয়াদী ঘাটতি থাকে, সেটা হয়তো আমরা টেরই পাচ্ছি না, কিন্তু নীরবে আমাদের মস্তিষ্ক বা হৃদযন্ত্রের ভবিষ্যতের উপর কেমন প্রভাব ফেলতে পারে। নিজের স্বাস্থ্যের নিয়ন্ত্রণ রাখাটা আসলেই কতটা জরুরি, তাই না?